দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। জনতন্ত্র গণতন্ত্রে আজও অন্য দিনের মতোই দিনের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে কথা বলবো ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। গরমে পড়ছে দেশ ও ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে কিংবা নিচে নেমে গেছে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে ঢুকছে বিজেপির সদস্যরা, এই বিষয়টি নিয়েও কথা বলতে চাই। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ফণীন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। আরও একজন অতিথি প্রথম পর্বে যুক্ত হবেন, অধ্যাপক ডক্টর মেজবা কামাল, ইতিহাসবিদ ও উপাচার্য, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি প্রথম পর্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ এই বিষয় এটি নিয়ে কথা বলতে চাই, এই জায়গাটি থাকতে চাই। ফণীন্দ্র সরকার, আপনাকে দিয়ে শুরু করি। ঐতিহাসিক মুজিবনগর দিবস মানে শুরুতে একটু জানতে চাই যে কেন গুরুত্বপূর্ণ এই দিনটি আমাদের জন্য। মানে একটা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিয়ে সামনের দিকে এগোয়, আমরা কি আসলে শিক্ষা নিতে পেরেছি কিনা, ইতিহাস থেকে আসলে নিয়েছি কিনা? আপনাকে ধন্যবাদ এবং নিউজ 24 এর দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর অধ্যাপক মেজবা কামাল স্যার, তাকে অভিনন্দন জানাচ্ছি। আমার সৌভাগ্য আজকে মেজবা কামাল স্যারের সঙ্গে আলোচনায় বসছি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজকের আমার একটি লেখা দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে। আমি নানা বিষয় সেখানে তুলে আনবার চেষ্টা করেছি। আসলে কি, কোনো একটা রাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস যখন আমরা দেখি, তখন তার পিছনে পূর্বাপর অনেকগুলি ঘটনা থাকে। কেন এইটা মুজিবনগর দিবস হলো, কেন আমরা এই মুজিবনগর দিবসের এত তাৎপর্যপূর্ণ মনে করে থাকি? আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিন্তু দীর্ঘ। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা পেয়েছি। 26শে মার্চ যখন বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়, ঘোষণা করার প্রাককালেই কিন্তু বঙ্গবন্ধু এটা ঘোষণা করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়। তারপর 2 মাস গেল। এখন আন্তর্জাতিক সমর্থন এবং আন্তর্জাতিক মান্যতার প্রশ্নে একটা অবকাঠামো দরকার, রাষ্ট্রীয় অবকাঠামো যেটাকে বলা হয়। সেই জন্য আপনার 10ই এপ্রিল আপনার তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর বর্তমানে একটি জেলা, তখন ছিল একটি ডিভিশন, মহকুমা। সেইখানে আম্রকানন, বৈদ্যনাথতলা আম্রকাননে একটি সরকার গঠন করা হয়, যে সরকারের বঙ্গবন্ধুকে সামনে রেখে বঙ্গবন্ধুর নামে এবং বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হিসাবে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়। এবং সেটি খবর পাওয়ার সাথে এবং 10ই এপ্রিল সরকারটি গঠিত হয়। 17ই এপ্রিল মন্ত্রী পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করেন। তার পরবর্তী পর্যায়ে শত্রুরা যখন জানতে পারে যে এরকম কিছু ঘটছে, তার 2 দিন পরেই কিন্তু সেখানে আপনার আক্রমণ হয়। এটা ঐতিহাসিক সত্য কথা। তারপরে এই মুজিবনগর সরকারটি কিন্তু আপনাকে প্রবাসী সরকার হিসেবে আখ্যাত হয়। প্রবাসী সরকারের একটা ইতিহাস রয়েছে, সেটি হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়। প্রথম থেকেই তাদের সমর্থন ছিল, জনগণের প্রতি সমর্থন ছিল। সেই জন্য 26 তারিখে 25শে মার্চের কালো রাত্রে যখন বাঙালির ওপর যে নির্ভর অত্যাচার শুরু হয়, সেই অত্যাচার ভারতবাসী দেখে বিশ্বের বহু রাষ্ট্রই সে আমাদের এই স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানিয়েছিল। তখন কলকাতার 8 নম্বর থিয়েটার রোড আপনার গিয়া এই আমাদের অস্থায়ী সরকারের আপনার কার্যালয় শুরু হয়। সেটি কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু আজকে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো সেই আজকের যে ঐতিহাসিক যে আপনার 8 নম্বর থিয়েটার রোডটি কলকাতায়, সেটি কিন্তু আর 8 নম্বর থিয়েটার রোড হিসাবে এখন পরিগণিত, সেটি এখন শেক্সপিয়ার সরণি হিসাবে আপনার পরিগণিত। আরেকটি মজার বিষয় হচ্ছে সেখানে আমাদের নাম ফলকও নাই। সুতরাং আমি মনে করি যে আমাদের বর্তমান প্রজন্মের জানার স্বার্থেই সেখানে কলকাতার যে সেই 8 নম্বর থিয়েটার রোডটি, সেই নাম ফলকটি যেন পুনঃস্থাপন করা হয়, এটা দাবি। এবং কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্ক ভালো এবং আমাদের স্বাধীনতার স্মৃতি ধারণকারী, স্মৃতি বহনকারী এই জায়গাটিকে যেন আমরা সংরক্ষণ করতে পারি এবং আমাদের নতুন প্রজন্মকে যেন আমরা জানাতে পারি। আজকে সেটিতে লেখা আছে অরবিন্দ ভবন, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে যিনি অগ্রণী সৈনিক ছিলেন অরবিন্দ ঘোষ, যা ছিল তার মামার বাড়ি, সেই ভবনটি কিন্তু আমাদের স্বাধীনতা। তাজউদ্দিন আহমেদ যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে, তখন উনি কিন্তু ওনার পরিবার থাকতেন অন্য জায়গায়। উনি কিন্তু একদিনের জন্য এই 9 মাসের স্বাধীনতা যুদ্ধে কিন্তু অন্য জায়গায় কিন্তু পরিবারের সঙ্গে দেখা করতে যাননি। 9টি মাস কিন্তু উনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন বঙ্গবন্ধুর নামে। কোনো দেশের বিপ্লব বা ধর্মীয় বা সামাজিক এই যখন শুরু হয়, বিপ্লব যখন সংগঠিত হয়, তখন এক বা একাধিক নেতার নেতৃত্বে। আমরা বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা সংগ্রামটি সংরক্ষিত হলেও স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে
তাজউদ্দিন সাহেব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেটি কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে। আজকে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে আমরা দীর্ঘ 54 বছর এসেও আমাদের মুজিবনগরের দিবসটি তো আমরা প্রতি বছরে পালন করে আসছি, এবং যতটা গুরুত্ব দিয়ে পালন করা উচিত ছিল, আমার কাছে কিন্তু কেন যেন মনে হয় সেই দিবসটাকে আমাদের সারা বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন মুজিবনগর দিবস সম্পর্কে তারা কিছুই জানে, ধারণা খুবই কম। এবং আমি আজকে অনেকেরই জিজ্ঞাসা করছি আজকে কী দিবস, বলতে পারে না। কেন এমন হলো? আজকে 15টি বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতা, স্বাধীনতার পক্ষ শক্তি হিসাবে আমরা বলি, তাহলে কেন এটা হবে? এটা তো কেন এটা হলো? আমি অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল আছেন, তার কাছে এই প্রশ্নটি নিয়ে যাই। অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আমরা নতুন প্রজন্মের কাছে এই দিনটিকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি, এটি ফণীন্দ্র সরকার বলছেন। আপনার কাছে একটু জানতে চাই কেন পারিনি, কিংবা আদৌ পেরেছে কিনা। জি, জনাব ফণীন্দ্রনাথ সরকার যে কথাগুলো বললেন সেই কথাটা ঠিক, যে আমরা এই দিবসটির যে তাৎপর্য এবং যে মর্যাদা হওয়া দরকার সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। কেন পারিনি সেই কথায় যাওয়ার আগে আমার মনে হয় যে আমি অধ্যাপক ফণীন্দ্রনাথ সরকারের ধারাবাহিকতায় এই দিবসের তাৎপর্য সম্পর্কে আমি দু একটা কথা বলে নিই, তারপর আমি ফিরে যাব যে কেন পারলাম না। তো প্রথমত আমি বলবো যে আপনার আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেছে কিন্তু 25শে মার্চ রাতের প্রতিরোধের মধ্যে দিয়েই, এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন এবং সেই বার্তাটা জনগণের কাছে পৌঁছলো রাত 12টার পরে, যে জন্য আমরা 26শে মার্চকে আমাদের স্বাধীনতা দিবস হিসেবে গ্রহণ করেছি। এখন এই যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের সেই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার দরকার ছিল আপনার জগতের সামনে, এবং সেই নেতৃত্বটা অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব হতে হবে। কেননা এটা কোনো সামরিক বাহিনীর কোনো বিদ্রোহ ছিল না, এটা আমাদের দীর্ঘদিনের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় এই স্বাধীনতা ঘোষিত হয়েছে, এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি, এবং তার সেই ঘোষণা করার এখতিয়ার ছিল, এবং যে সময়টাকে তিনি সর্বোত্তম মনে করছেন সেই সময় তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। কিন্তু এই স্বাধীনতা ঘোষণার পরে বঙ্গবন্ধু তো গ্রেপ্তার হয়ে গেলেন, কিন্তু একটা পলিটিক্যাল অথরিটি দরকার ছিল। তো আমাদের এই যে 17ই এপ্রিল তারিখে যে মুজিবনগরে বৈদ্যনাথ তলায় যেটা নামকরণ করা হয়েছে মুজিবনগর, সেই মুজিবনগরে যে সরকার শপথ গ্রহণ করলো বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, এবং অস্থায়ী রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ শপথ গ্রহণ করবেন, তো সেই সরকারটাই কিন্তু আমাদের যে লেজিটিমেট পলিটিক্যাল অথরিটি হিসাবে সার্ভ করেছে, এবং আমাদের এই মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, এবং আমাদের এই মুক্তিযুদ্ধের যে আপনার প্রয়োজনে যে বিশ্ব জনমত গড়ে তোলার দরকার ছিল, সেই বিশ্ব জনমতকে গড়ে তুলেছে দেশের ভেতরে মুক্তিবাহিনীকে সংগঠিত করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি যে পর্যায়ক্রমে যেটা 1 কোটি শরণার্থীতে পৌঁছলো, সেই শরণার্থীদের বিষয়টা দেখভাল করা, ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা, বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা মোবিলাইজ করা, এবং আমাদের তখন পাকিস্তানের কারাগারে অবরুদ্ধ জাতির জনক বঙ্গবন্ধু যেন মুক্তি অর্জন করা যায় সে ব্যাপারে দাবিটাকে কন্টিনিউয়াসলি সামনে নিয়ে আসে, এবং তার মুক্তির জন্য কাজ করা, সেই সমস্ত কাজগুলো কিন্তু এই সরকার করেছে। এই সরকার একটা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একটা সুসংগঠিত রূপ ধারণ করে,
এবং তারা কিন্তু, আমরা যদি আজকে ডকুমেন্টস গুলোর দিকে তাকাই আমরা অবাক হয়ে যাই যে অত চাপের মধ্যেও কিভাবে আমাদের সরকার সেদিন মানে সমস্ত জিনিসগুলোকে ডকুমেন্টেশন করছে। শুধু যদি ডকুমেন্টেশনের কথাই বলেন তাহলেও আমি বলবো যে সেটা একটা মহাযজ্ঞ, বিশেষত যে পরিস্থিতিতে সেটা করতে হয়েছে। সেগুলো কিন্তু করেছে, সবই করেছে, সেটা পরিচালনা করার থেকে শুরু করে ডকুমেন্টেশন সবই তারা। এখানে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার বিষয়টি বোধহয় স্যার অনেক গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, তো এখন আমরা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন আমরা করতে পারলাম না? আমার কাছে মনে হয়েছে যে আমাদের এর পেছনে সম্ভবত যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে যে মানে খুব অল্প সময় তো বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় ছিল। সেই বঙ্গবন্ধু সরকার সময়কালে তাজউদ্দিন আহমেদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সে স্বল্প সময়ের মধ্যে, যে জন্য তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেইটা একটা জিনিস, সেটা হয়তো আওয়ামী লীগের নেতৃবৃন্দের একটা মনের মধ্যে কাজ করতে পারে একাংশের। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পরে তো দীর্ঘ 21 বছর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল অধিষ্ঠিত। তো তারা তো বঙ্গবন্ধুর নামও ভুলিয়ে দিতে চেয়েছে। কাজে তারা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সহ আমাদের যে সরকার, ৭১-এর সরকার, সেই সরকারকে কথা মোটেই স্মরণ করতে চায়নি, তাদেরকে ভুলিয়ে দিতে চেয়েছে। সেটাও একটা কাজ করেছে। আর তারপরে যে কথাটা অধ্যাপক কনীন্দ্রনাথ সরকার বললেন, আমি মনে করি সেটা খুব তাৎপর্যপূর্ণ কথা, যে আচ্ছা সেই অতীতের কথা না হয় যদি আমরা ভুলেও যায় বা বুঝি যে সেখানে স্বাধীনতা বিরোধীরা তখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো গত 15 বছর ক্ষমতায় আছে, তারা কেন এই দিবসটাকে যথাযথভাবে পালন করছে না? এই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিক্রিয়ার শক্তি যেভাবে এটাকে আড়াল করার চেষ্টা করেছে, সেইটাকে মোকাবেলা করতে যেয়ে এবং বঙ্গবন্ধুকে তার যথাযথ মর্যাদায় অভিষিক্ত করার কাজে আমরা এত বেশি ব্যস্ত থেকেছি যে আমরা অন্যান্য যে নেতৃবৃন্দ ছিলেন সেই নেতৃবৃন্দকেও যে তাদের প্রাপ্য মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করা দরকার, সেই কাজটাতে বোধহয় মনোযোগ দিতে পারি নাই। তো আমি মনে করি যে এই কারণেই কি এখনো আমাদের এটি বলতে হয় যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়ছি, এখনো সাম্প্রদায়িক অপশক্তিকে হটিয়ে সামনে এগিয়ে যাব, মানে এইসব কারণেই কি আমরা এখন পর্যন্ত এই কথাগুলো বলে যাচ্ছি? সেটাও একটা কারণ। তবে আমি মনে করি যে মৌলিকভাবে আরেকটা কথা আমাদের ভাবতে হবে, যে আমাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ কিন্তু একেবারে শেকড় থেকে শিখর পর্যন্ত আপনার দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতৃবৃন্দের দ্বারা গঠিত ছিল, কর্মীদের দ্বারা গঠিত ছিল, এবং আপনার সে সময় মুক্তিযুদ্ধের পক্ষেকার অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু মানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্বের সমাহারে গঠিত ছিল। তো সেই জায়গায় আমরা মনে হয় যে আপনার সকলের মানে যার যা পাওনা, আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে যাদের যা অবদান, বিশেষ করে তাজউদ্দিন আহমেদের কিংবা সৈয়দ নজরুল ইসলামের যে অবদান, কিংবা আমাদের জাতীয় অপর দুই যে নেতা তাদের যে অবদান, মনসুর আলী এবং কামরুজ্জামান, তাদের অবদানের কথাকে সামনে আনতে হবে। এবং তাজউদ্দিন আহমেদের ভূমিকা তো অনন্য ভূমিকা, সেটাকে যথাযথ মর্যাদায় অভিষিক্ত করতে হবে। এবং অন্যান্য দলেরও যারা ভূমিকা রেখেছেন, মাওলানা ভাসানী সহ, কমরেড মনি সিং সহ, বিশেষ করে তাদেরকেও কিন্তু যথাযথ মর্যাদায় অভিষিক্ত করা দরকার। তা না হলে এটা ইতিহাসের যথাযথ প্রতিফলন হবে না। জি স্যার, আমি আসছি আপনার কাছে আবারও। ফণীন্দ্র সরকার, আপনি কিছু যোগ করতে চাইবেন কিনা? আমি যোগ করতে চাই, স্যার কথাগুলি যথার্থই বলেছেন। দেখেন, বিশ্বমত জনমত তৈরিতে কিন্তু অধ্যাপক মুজাফফর আহমেদ মনির সিংয়ের যথেষ্ট অবদান ছিল। আজকে আমাদের তরুণ প্রজন্মের কাছে অধ্যাপক মুজাফফর আহমেদ
মনীষী এরা কিন্তু হারিয়ে গেছেন। আমরা কিন্তু বঙ্গবন্ধুর জায়গায় বঙ্গবন্ধু ঠিকই আছেন এবং বঙ্গবন্ধুকে সামনে রেখে বঙ্গবন্ধুর নামের জাদুর উপরেই কিন্তু দেশটি স্বাধীন হয়েছে। কেউ যদি বলে যে বঙ্গবন্ধুকে বাদ দেয় না, বেসিক্যালি বঙ্গবন্ধুর নামের জাদুটাই ছিল আসল, ওটা একটা মন্ত্র ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আন্তর্জাতিক সমর্থন ছাড়া কিন্তু কোনো দেশের একটা প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু লাভ করতে পারে না, এই কথাটা আমাদের স্বীকার করতে হবে। তাহলে 1971 সালে মুজিব সরকার মানে মুজিবনগর সরকারটা গঠিত হওয়ার পেছনে নেপথ্য মূল কারণটাই ছিল একটা রাষ্ট্র যখন যুদ্ধ করে সংগ্রাম করে যখন নাকি বিজয়ের দিকে ধাবিত হতে যায় তখন কিন্তু একটা আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন পড়ে। আর সেটা যদি না থাকে তাহলে একটা রাষ্ট্রের অবকাঠামোগত একটা কাঠামো দরকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু তার কোনো দপ্তর যদি না থাকে, তার যদি কোনো কাঠামো না থাকে, তাহলে আন্তর্জাতিক সমর্থনটা আমরা কোন জায়গায় এসে আমরা আদায় করব চাইব। সেই জন্যই কিন্তু এখানে আপনার সেখানে ধরেন ওখানে আপনার শহীদুদ্দীন বিশ্বাস নামে একজন রাজনৈতিক নেতা ছিলেন, কুষ্টিয়াতে উনি ছিলেন, তিনি কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শহীদুদ্দীন বিশ্বাস আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিতা ছিলেন। তো এই ইতিহাসগুলি তো আমাদের ভুলে গেলে চলবে না, ইতিহাস তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এখন ধরুন আজকে যে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, আজকে 54 বছরের ইতিহাস আমাদের, 54 বছর আমরা স্বাধীনতা। স্যার একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, 21 বছর। হ্যাঁ, তার একটি কারণ ছিল, কিন্তু আওয়ামী লীগ যখন দেখি ক্ষমতায় বাইরে ছিল তখন তো এই দেশটি আমাদের স্বাধীনতায় বিপন্ন হয়ে গেছিল, বিপর্যস্ত হয়ে পড়েছিল। তখন কি কেউ স্বাধীন বাংলাদেশ জয় বাংলা স্লোগানটা আমরা বর্জন করে বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল, সমস্ত কিন্তু মিনি পাকিস্তান হয়ে গেছিল। 1975 সালে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ছিল একটা মিনি পাকিস্তান, এ কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু পরবর্তীতে আপনার যখন 21 বছর পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, সেইটাকে ফিরিয়ে আনার জন্য যে 21 বছরকে ওভারকাম করার জন্য শেখ হাসিনা কতগুলি কর্মসূচি ধীরে ধীরে সেটা করলো। কিন্তু তারপরেও মনে করেন যে আমাদের আরো অনেক কাজ বাকি রয়েছে। স্বাধীনতা যুদ্ধে যেহেতু নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ, সেই জন্য আওয়ামী লীগের বাইরেও যারা ছিল, স্বাধীনতা শুধু একক আওয়ামী লীগের কৃতিত্বই নয়, তারা নেতৃত্বে ছিল। অন্যান্য স্বাধীনতার পক্ষে যারা ছিল প্রত্যেকেরই কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে তাদের যথেষ্ট অবদান রয়েছে। এই জায়গাটিও বোধহয় আরো বড় পরিসরে মেনে নেওয়া কিংবা বড় পরিসরে ঢেলে কাজ করা। কিন্তু আমি যে কথাটি আপনাকে বলতেছি জনগণের যে এই যে 8 নম্বর থিয়েটার রোডটি, সেটা যে আমাদের স্মৃতি থেকে যে হারিয়ে যাচ্ছে, সেটা যেন স্মৃতিতে থাকে। অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল স্যার, আপনি সংক্ষেপে একেবারে কিছু বলতে চান? আমি শেষ করতে চাই এই পর্বটি। কাছে যা যা প্রাপ্য তাকে তা দিতে হবে এবং ইতিহাসকে তার যে স্বাভাবিক যে প্রবাহ, মানে তার যে স্বাভাবিক গতি, সেই গতিতে এগোতে দিতে হবে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর অবদান ছাড়া, ভূমিকা ছাড়া আমরা তো স্বাধীনতার পথে যে সোপানগুলো অতিক্রম করেছি সেই সোপানগুলো তৈরি হতো না। সেগুলো তিনি তৈরি করে আমাদেরকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন। তার অনুপস্থিতিতে, তার নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এটা অনেক বড় ব্যাপার, এটা বিশাল মাপের নেতৃত্বের প্রয়োজন হয় এবং একটা বিশ্বমানের নেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তিনি ছাড়াও আরো যে নেতৃবৃন্দ ছিলেন, আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ ছিলেন এবং অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষেকার রাজনৈতিক দলগুলো যে মানে ভূমিকা, সে সবকিছুই কিন্তু আসলে স্বীকৃতির মধ্যে, স্বীকৃতিতে আসতে হবে, জনচেতনার মধ্যে আনতে হবে। এবং তাহলে আমরা মনে করি যে আমাদের সত্যিকারের ইতিহাস প্রণীত হতে পারবে। জি, অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফণীন্দ্র সরকার, আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আবারও আপনার কাছে আসছি। দর্শক, বিরতি নিচ্ছি, এরপরে আমরা গরমে পড়ছে দেশ ও ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন, সঙ্গেই থাকুন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই গরমে পড়ছে দেশ ও ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন ডক্টর আতিক রহমান, পরিবেশ বিজ্ঞানী। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। স্টুডিওতে ফণীন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, তিনি তো রয়েছেন। আমি এই পর্বে শুরুতে ডক্টর আতিক রহমানের কাছে একটু যেতে চাই। ডক্টর আতিক রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে?
প্রচণ্ড গরম এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকেও বলা হচ্ছে এবারের গরমের তীব্রতা অন্য যে কোনো বছরের যে রেকর্ড সেটি ছাড়াবে। এপ্রিলেই 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এমন একটি ধারণা আবহাওয়া অফিস এখনই করছে, পূর্বাভাস এখনই দিচ্ছে আবহাওয়া অফিস। যেমন আজকেও 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়েছে কোনো কোনো জেলা, এর মধ্যে 39, 38 বেশ কিছু জায়গায় ছিল। সেই সাথে ভূগর্ভস্থ পানির স্তর বিশেষ করে ঢাকায় নেমে গেছে অনেক বেশি, যে কারণে পানি উত্তোলনেও বিভিন্ন জায়গায় সমস্যা মুখে পড়ছে। ওয়াসা কিংবা ঢাকার অনেক এলাকায় পানি পাওয়া নিয়েও সমস্যা তৈরি হবে সামনে, যেটা আরও প্রকট হবে এমন বলা হচ্ছে। কি বলবেন? আমরা আসলে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব সেটির খুব বড় ধরনের লক্ষণ কিনা এগুলো? ডক্টর আতিক রহমান। জি, আমরা বহু বছর ধরে বলে আসছি, প্রায় 2 দশক, কিন্তু অবশ্যই 1 দশক ধরে বলে আসছি যে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের তীব্রতা অনুভূত হবে এবং সেটা দুটো দিকে বেশিভাবে বোঝা যাবে। একটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে যাওয়া, আরেকটা হচ্ছে বৃষ্টি বাদল এবং এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, যে চরম অঘটন, অতি খরা, অতিবৃষ্টি, বন্যা, এবং দক্ষিণাঞ্চলের বন্যা, উত্তরাঞ্চলের খরা, এই ধরনের সামগ্রিক অর্থে বলতে গেলে। তো একটা মানে আইন বলা যায় না, কিন্তু একটা কথা আছে এই ডিজাস্টার ম্যানেজমেন্টে, যে এক্সট্রিম ইভেন্ট বা চরম যে ঘটনাগুলো সেটা চরমতর হতে থাকে, যে কোনো প্রথমে প্রেডিকশন করা হয়, তারপরে যখন সেটা অবস্থিতিতে আসে তার সেই সীমা অনেক সময় লঙ্ঘন করে। তবুও 43 থেকে 48 এটা বলা হয়েছে, আমরা এখনো 43-এ হয়তো পৌঁছিনি, 42-এ আছি, কিন্তু 43-এ পৌঁছানো যে কোনো সময় হবে। 43 হচ্ছে প্রচন্ড গরম, যেটা বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই সময় বেশ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল বা হওয়া উচিত একাধিকবারে। মাত্র একটা বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, এর মধ্যে আর বৃষ্টিপাত হচ্ছে না। এখন তার একটা কারণ হচ্ছে যে মেঘ যে তৈরি হচ্ছে, সেটা ঠিকই উপরই আকাশে মেঘ তৈরি হচ্ছে, কিন্তু সেই মেঘটা যা নামতে নামতে বাষ্পায়িত হয়ে যাচ্ছে, সেই পানি নিচের তাপও এত বেশি থাকে বলে, সেই জন্য ওইটা নিচের দিকে পড়তে পারছে না, উপরে চলে যাচ্ছে এবং আমরা শুষ্কতা পাচ্ছি। এবং তো উপরের অ্যাটমসফিয়ারে যে ঘটনা ঘটছে, নিচের অ্যাটমসফিয়ার সেই সুবিধাটা বা আমরা যে স্বাভাবিকভাবে যে পরিমাণ বৃষ্টিপাত পাই সেটা পাচ্ছি। এবং এটা সুতীব্র তাপমাত্রা থাকাতে এই অঘটনটা বেড়ে যাচ্ছে। আমরা গত বছর সিলেট সুনামগঞ্জ এলাকায় ভয়াবহ বন্যা দেখেছি, একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এমন একটা অবস্থা দেখেছি। আবার এবছরও তেমন সম্ভাবনার কথা অনেকেই বলছেন। এর বাইরে যদি এই তীব্র খরার কথা, এই তীব্র যে খরা, অতি খরা, সেটিও আমরা সম্ভাবনা এখন থেকেই বোঝা যাচ্ছে। আবার এই সময়টিতে বিশেষ করে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখীরও একটা প্রভাবের কথা আবহাওয়া অফিস থেকে এবার বলা হচ্ছে, যে 3-4টি বেশ বড় কালবৈশাখী এবার হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, এগুলো সবই সত্য। কালবৈশাখী আমাদের জীবনের একটা অঙ্গ, যেখানে এই যে নিউট্রালাইজেশন যেটা হয়, যে প্রচুর বৃষ্টিপাত হয়ে এবং তার সঙ্গে যখন উইন্ড ভেলোসিটি বাড়ে তখনই হয় কালবৈশাখী, এবং সেটা এই সুতীব্র চৈত্রের শেষে বৈশাখের প্রথমে সাধারণত হয়ে থাকে, যে সময় আমরা এখন প্রায় আসছি। এবং আমাদের এই ভূগর্ভস্থ পানির উপরেও একটা প্রচুর চাপ পড়ছে, যেটা সাধারণ মানুষ, যে পানিটা, যদিও বাংলাদেশ একান্তই সৌভাগ্যবান যে আমাদের একাধিক ভূগর্ভস্থ পানির লেয়ার আছে, কিন্তু এবং উপরের পানিও অন্যান্য বহু জায়গার মতো আমরা এখন অত শুষ্ক না, কিন্তু আমাদের যারা কুয়ো দিয়ে পানি তোলে তারা এখন অনুভব করছে ঢাকা শহরে কত নিচে গেলে পানি পাওয়া যায়। আমরা ছোটবেলা আমি আসছি আবার আপনার কাছে। ফণীন্দ্র সরকার রয়েছেন স্টুডিওতে, তার কাছে একটু যেতে চাই। ফণীন্দ্র সরকার পরিবেশ মন্ত্রণালয়ের
একটা পরিকল্পনার কথা নিশ্চয়ই শুনেছেন, 100 দিনের পরিকল্পনা, যেটিতে যার আওতায় ঢাকার আশপাশের ইট ভাটাগুলো উচ্ছেদের একটা অভিযান করা হয়েছে। এরই মধ্যে আরও নানান পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা কি কাজে আসছে? আপনার কাছে কি মনে হয়েছে? হ্যাঁ, দেখেন, পরিকল্পনাটা যদি কাজে তখনই আসবে যদি এটাকে বাস্তবায়ন করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বাস্তবায়ন করতে দেখেছি আশপাশের বেশ কিছু জায়গা থেকে আমরা, হ্যাঁ, উচ্ছেদ কিছু করা হচ্ছে, হয়েছে, কিন্তু এখন আবার স্টপ হয়ে গেছে। সেটির চাইতে বড় বিষয় হলো যে স্যার যে বিষয়টি আলোচনা করলেন, সেটি হলো যে আমরা তো ছোটবেলায় ধরেন এই বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের এখন জয়যাত্রা চলছে। এখন এই বিজ্ঞানের জয়যাত্রা আমরা একদিকে গর্বিত, অন্যদিকে কিন্তু শঙ্কিত। এই যে সব কিছু বিজ্ঞানের উপর ভিত্তি করেই ছোটবেলায় আমরা বিজ্ঞানে পড়েছি, আমরা এই যে ভূগোলের মধ্যে পড়েছি যে পৃথিবীর যখন জন্মের শুরু থেকে এটা একটা উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল, তাই না? তো উৎপত্ত গ্যাস পিণ্ড আপনার ক্রমে শীতল হতে হতে যে আবরণ, যে আস্তরণ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ভূত্বক। এখন এই ভূত্বকের যে ভূগর্ভের যে 3টা স্তর রয়েছে, এই 3টা স্তরের উপরিভাগের যে স্তরটা আছে, সেই উপরিভাগের স্তরতে আপনার পৃথিবীর আভ্যন্তরে প্রায় সেটার দূরত্ব প্রায় আপনাকে 100 কিলোমিটার পর্যন্ত। এবং এই 100 কিলোমিটার যে অশ্বমণ্ডল রয়েছে, এই অশ্বমণ্ডলের এই বিষয়টাকে যে ভৌগোলিক যারা নাকি ভূগোলের গবেষক কিংবা বিজ্ঞান যারা গবেষণা করেন, তারা কিন্তু এগুলো গবেষণা করেই পৃথিবীর আগাম জলবায়ুর বিষয়গুলো তারা বলে দিচ্ছেন। এখন যে আমরা যে তথ্যটা পাচ্ছি যে আগামীতে তাপমাত্রা এত পর্যন্ত পৌঁছাবে, এটা কিভাবে আমরা বলছি? গবেষণার ফসল, বিজ্ঞানের জয়যাত্রা। কিন্তু আগাম বলে দিচ্ছি ঠিকই, কিন্তু আগাম বলে দেওয়ার পিছনে আমরা কি আগাম কোনো ব্যবস্থা নিতে পেরেছি? আমাদের প্রশ্নটা সেই জায়গায়। পৃথিবী তো পরিবর্তনশীল, পরিবর্তন হবেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে আছে গোটা বিশ্বের চরিত্রটাই পাল্টে গেছে। আমাকে দেখেন, মনে রাখতে হবে যে মানুষ বিজ্ঞানের সাথে সাথে তাদের ভোগ বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যতার কারণে তারা বিজ্ঞানের নানা কিছু আবিষ্কার করছে। ফলে আমরা প্রকৃতিটাকে বদলে দিতে বাধ্য হচ্ছি, প্রকৃতিকে আমরাই বদলে দিচ্ছি। আজকে যে ঝড় বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগের যে প্রকৃতিকে এরকম ছিল, আজকে আশেপাশে ঢাকার চারপাশের কোনো নদীতে আপনার নদী পার হয়ে যাওয়া যায় না। অথচ সেই নদী, খাল, বিল এখন করণীয় জায়গাটা, এটা করণীয় জায়গা হচ্ছে, এখন এটার করণীয় জায়গা হচ্ছে একটা সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানুষকে যদি বাঁচাতে হয়, এই বিজ্ঞান দিয়েই বাঁচাতে হবে। আমার মানুষও মরে যায় বিজ্ঞানের মাধ্যমে। আগামীতে যে আভাস দেওয়া হচ্ছে যে তাপমাত্রা এতটুকু বেড়ে যেতে পারে, এখন বাংলাদেশের এর চাইতে তাপমাত্রার দেশ কিন্তু পৃথিবীতে আছে। যেমন সৌদি আরবে 50 ডিগ্রি তাপমাত্রা, দিল্লিতেও গত বছর 50 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল। আমি গত বছর ছিলাম আপনার ওই বেঙ্গালুরে ছিলাম এই দিনে চিকিৎসার জন্য। তখন বেঙ্গালুরে দেখছি 50 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছিল। কিন্তু তারপরে কিন্তু সেখানে আপনার শরীরের উত্তপ্ততা বাড়ে ঠিকই, কিন্তু শরীর কিন্তু ঘামে না। মানে আবহাওয়া উষ্ণ ছিল, উষ্ণ থাকার কারণে সেখানে। কিন্তু বাংলাদেশের তো বিষয়টা তা নয়। আমাদের দেশের উপর যে বিষুব রেখা, যে বিষুব রেখার কারণে আমরা কিন্তু শরীর ঘামে। আজকে বাংলাদেশে যদি 50 ডিগ্রি তাপমাত্রা, যেটা বলছেন 48 ডিগ্রি, কত মানুষ আপনার হিট স্ট্রোকে মারা যাবে, তার কোনো ইয়ত্তা থাকে। জি, ডক্টর আতিক রহমান স্যার, একেবারে সংক্ষেপে আমরা আসলে কি করতে পারি? একদম মানে এটা তো বড় বিশাল বিষয়, যেটি একদিনে পরিবর্তন করা সম্ভব না, কিংবা একদিনে কমিয়ে ফেলা সম্ভব এরকম কিছু না। তাৎক্ষণিক কিছু পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে, কিন্তু প্রস্তুতি থাকতে হবে আমাদের সরকার, জনগণ, বিভিন্ন যে স্থানীয় সরকার আছেন, তারা প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে পানির অভাব যেন না হয়। যে উষ্ণায়নের ফলে পানি উপচে গেল, সাধারণ মানুষ সুপেয় পানি পেল না, এই অভাবটা যেন না হয়, সেই দিকে আমাদের একটা আছে যে গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা পানি তুলে নিয়ে হ্যান্ড পাম্প, আমাদের যেটাকে হ্যান্ড পাম্প বলা হয়, সেটা দিয়ে বা পানি তুলে নিয়ে রাখার মতো। কারণ তা না হলে সুপেয় পানি পাবে না, এবং নদীর পানি, আপনার এমনকি পুকুর ও দিঘির পানি, এগুলো পলিউটেড হয়ে যাবে আরো বেশি। অতএব আমাদের সেই দিক থেকে খুব সচেতন থাকতে হবে, এবং আমরা সবার কাছে সুপেয় পানি পৌঁছে দেয়, এবং সবাই এই গ্রীষ্মে একাধিকবার গোসল করতে চাইবে। কারণ এত গরমে তারা তো টিকতে পারবে না। বাচ্চাদেরকে বারবার গোসল করিয়ে তাদের শীতল রাখতে চেষ্টা করবে, অথবা মাথায় পানি পট্টি বলে, যেটা দিয়ে রাখতে হবে। তো এই সমস্ত তীব্রতা যে 41, 42, 43 ডিগ্রির কথা বলা হচ্ছে, এটা আমাদের অভিজ্ঞতার আরেকটু বাইরে। আমরা এত অতিমাত্রা তো পৌঁছিনি এর আগে সাধারণত। তো সেই জন্যে আমাদের সমগ্র
করণীয় প্রথম এবং প্রধান হচ্ছে সরকার, স্থানীয় সরকার, এনজিও, যারা কর্মী, যারা বিজ্ঞানী, তাদের সঙ্গে আমাদের একটা কমন পলিসি এবং কমন ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান নিয়ে সেটা নিয়ে এগোতে হবে, যাতে সবাই সুপেয় পানি পায়, শীতল অবস্থা থাকার সুবিধা থাকে বা ব্যবস্থা থাকে, যাদের ঘর বাড়ি শুধু টিনের মাচা এবং টিনের চাল হলেই চলবে না, কারণ সেখানে প্রচুর গরম তার নিচে আসবে উষ্ণতা। তো সেইগুলো আমাদেরকে ভেবে নিয়ে সাধারণ মানুষকে থাকার দীর্ঘমেয়াদীর জন্য বোধহয় সমন্বিত কিছু জি স্যার, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করে জি ডক্টর আতিক রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আবার একটা বিরতি নিতে চাই। ফণীন্দ্র সরকার, আসছি বিরতি থেকে ফিরে আপনার কাছে আবারও। দর্শক, বিরতি থেকে ফিরে আমরা মিয়ানমারের যে বিজেপি সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেছেন আবারও সেই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে বিরতি নিচ্ছি। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই মিয়ানমার থেকে প্রাণ ভয়ে ঢুকছে বিজেপি সদস্যরা। আমার সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক, তিনি যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি জনাব মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আর স্টুডিওতে ফণীন্দ্র সরকার রয়েছেন। আমি মেজর এমদাদের সাথে একটু কথা বলে ফণীন্দ্র সরকার আপনার কাছে আসি। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, এই যে মিয়ানমারের যে পরিস্থিতি আমরা দেখছি, যে মিয়ানমারের অভ্যন্তরে যে সংঘাত সংঘর্ষের খবর আসছে সেটি প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে। আবার এই বিজেপি অর্থাৎ মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী কিংবা মিয়ানমারের যে সেনা সদস্য অনেকেই বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। এই বিষয়টি বাংলাদেশের জন্য কতটা চিন্তার কিংবা আদৌ চিন্তার কিনা? ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, ওখানে সংঘর্ষ চলছে বহুদিন থেকে। এটা মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির সাথে, তো এটা মিয়ানমারের আরো অনেক অঞ্চলে চলছে। কিন্তু আমাদের জন্য যেটা বিবেচনার বিষয় বা আমাদের যেটা কনসার্ন, সেটা হচ্ছে আমাদের সীমান্তবর্তী এলাকা। তো সেখানে এই যে বিজেপির সদস্যরা আসছে, তারা হয়তো সেখানে সংঘাতে জড়িয়েছে এবং সেখানে আরাকান আর্মির সাথে তারা টিকতে পারে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই বিজেপি সদস্যরা কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর মূল কাঠামোর কেউ না। তারা বিজেপির এখানে যারা থাকে তারা এই যে আপনার কিছু আছে ওখানে পুলিশের, কিছু আছে কাস্টমসের, কিছু আছে গোয়েন্দা সংস্থার, এভাবে করে তারা ওখানে এই তাদের কম্পোজিশন, এবং খুব বেশি স্ট্রংলি ইট ইজ নট ডিফেন্ড। তো সেখানে যখন তাদের উপর আক্রমণ হচ্ছে, তারা সরাসরি পালিয়ে আমাদের দেশে আশ্রয় নিচ্ছে জীবনের, প্রাণের ভয়ে। এখানে যে জিনিসটা এখন শঙ্কার এবং আমাদের জন্য বেশি করে বিবেচ্য, সেটা হচ্ছে ইদানিং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে তাদের সেনাবাহিনীতে তারা রিক্রুট করছে এবং ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে। তো সেখানে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শঙ্কা। কারণ এই যে এটা 1942 হয়েছিল, জাপান এবং ব্রিটিশরা দুই পক্ষে, এক পক্ষ রাখাইনদেরকে জাপান, আরেক পক্ষ ব্রিটিশরা রোহিঙ্গাদেরকে ব্যবহার করে সেখানে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটেছে। এখন যেটা হতে যাচ্ছে, এই যে বেল্টটাতে যুদ্ধ চলছে, সেখানে আপনি যদি ধরেন উপরে ব্রাউ থেকে শুরু করে ইভেন কি চীন স্ট্রিট থেকে নিচের থেকে ব্রাউ, তারপরে আপনার এই যে বুতিডং, তারপরে পক্ত, তারপরে নিচের দিকে আরো যদি আসেন আপনার মংঘ, এই সব জায়গাগুলি হচ্ছে ওখানে রোহিঙ্গা প্রবণ এলাকা। তো সেখানে মূলত যুদ্ধের যে সংঘাত, সেটা কিন্তু ওই সব অঞ্চলগুলিতে এখন ছড়ানো আছে। তো এখানে এটা রোহিঙ্গারা যেহেতু এই অঞ্চলে বেশি করে বসবাস করে এখনো, সেখানে রোহিঙ্গারা যখন মিয়ানমার সেনাবাহিনী থেকে সেনাবাহিনী ইন্ডাকশন তাদের হচ্ছে, তাদেরকে নেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেটা তাদের সাথে এখন সংঘাতে রোহিঙ্গারা জড়িয়ে পড়বে আরাকান আর্মির সাথে। সেটা আমাদের জন্য এখন শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ রোহিঙ্গা রয়ে গেছে। এখন ওই পারে রোহিঙ্গাদের টানে এই পারে রোহিঙ্গারা কি করে, রিয়াকশন কিভাবে হয়, এবং এই যুদ্ধ শেষ হওয়ার বা যুদ্ধ আরো প্রলম্বিত হলে এই যে রোহিঙ্গারা এবং রাখাইনদের মধ্যে এই যে স্থায়ী একটা বিভেদ, মিয়ানমার সেনাবাহিনী খুব কানিং হয়েছে, খুব শ্রুট হয়েছে
যেটা সৃষ্টি করে যাচ্ছে, এটা হিলিং করা, এটাকে মুছে দেওয়া আমাদের জন্য একটা কঠিন কাজ হবে। এবং এই জায়গাতে কিন্তু মারামারিটা লেগে থাকবে, যেটা আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসন যেমন ব্যাহত করবে, তেমনি আমাদের জন্য একটা নিরাপত্তার হুমকি তৈরি করে রেখে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের অংশে যে রোহিঙ্গারা রয়েছে আশ্রয় শিবিরে, ওই জায়গাটিতে আমরা আসলে কতটা গোয়েন্দা তৎপরতা বলি কিংবা নিরাপত্তার জায়গা বলি, সেটি কতটা ঠিক রাখতে পেরেছি বলে মনে হয় আপনার কাছে? না, আমরা তো সেটা গোয়েন্দা তৎপরতা আছে, এবং আমরা সিচুয়েশনকে এই পর্যন্ত আজকে 6 বছর প্লাস আমরা কন্টেইন করেছি এই জিনিসগুলো। এতগুলি লোক, আপনি 12 লক্ষ লোক বা তারও বেশি লোককে আমরা এই কনসেন্ট্রেশন ক্যাম্পে, ইটস নট এ ম্যাটার অফ, এটা খুব ইজি না, এটা যে খুব সহজ কোনো কাজ না। লক্ষ লক্ষ মানুষকে এই কনসেন্ট্রেশনে রাখা, তাদের খাদ্যের যোগান দেওয়া, তাদের স্বাস্থ্য নিশ্চিত করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের অন্যান্য জিনিসগুলো সেখানে প্রণালী থেকে শুরু করে তাদের খাদ্য সবকিছু যোগান দেওয়া, ইটস এ ভেরি ডিফিকাল্ট কলোসাল টাস্ক। বাংলাদেশ খুব সাফল্যের সাথে এই পর্যন্ত এই কাজগুলি করে আসছে। কিন্তু কথা হচ্ছে, আপনি যেটা বললেন গোয়েন্দা নজরদারি, ডেফিনেটলি গোয়েন্দা নজরদারি আছে, যার জন্য আমাদের ক্যাম্পগুলোতে এই পর্যন্ত আমরা শুনি নাই যে রোহিঙ্গারা রিক্রুটেড হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা, বা রোহিঙ্গারা রিক্রুটেড হয়েছে অন্য কোনো বাহিনী দ্বারা। রোহিঙ্গারা সেই সুযোগটা হয়তো পায়ও নাই, বা রোহিঙ্গারা সেটা প্রলুপ্ত হয় নাই, বা রোহিঙ্গারা সেখানে ধাবিত হয় নাই। এটা কিন্তু দিস ইজ দ্য ক্রেডিট মাস্ট বি গিভেন টু দ্য আমাদের ল অ্যান্ড অর্ডার যারা আছে, যারা কন্ট্রোল করে তাদেরকে, এবং বাংলাদেশ সরকারকে এই ক্রেডিটটা কিন্তু সবাইকে দিতে হবে। জি, মেজর অবসর আমি আসছি আপনার কাছে। ফণীন্দ্র সরকার, আপনি কি বলবেন? আমরা সীমান্তে মেজর ইমদাদুল হক সাহেব একজন নিরাপত্তা বিশ্লেষক, মেজর ইমদাদুল ইসলাম, জি মেজর আপনার সেনাবাহিনীর লোক, উনি যথার্থই বলেছেন। আসলে কি, এটা একটা আন্তর্জাতিক রাজনীতি, আমাদের ইন্টারন্যাশনাল এই পলিটিক্সটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা হিমশিম খাচ্ছি, রোহিঙ্গাদেরকে আমাদের দেশ থেকে সসম্মানে মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্তর্জাতিকভাবে লবিং করছি, আমরা কূটনৈতিক কৌশল অবলম্বন করছি, কিন্তু সেই সময় সেই প্রেক্ষিতে সেই বিষয়টিকে আপনার ধামাচাপা দিয়ে আপনার আড়াল করে এখন কিন্তু আমাদের সামনে একটা নতুন বিষয় হাজির হয়েছে। সেটা হচ্ছে মিয়ানমার সীমান্তে উত্তেজনা, মিয়ানমার সীমান্তে একটা যুদ্ধ। তো এই যুদ্ধটা কি হচ্ছে, সেখানকার মিয়ানমারের যে বৈধ সৈনিক, অর্থাৎ মিয়ানমারের যারা সেনাবাহিনী, তারা কিন্তু ওই বিদ্রোহী সেনাবাহিনী দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং ফলে তারা প্রাণ ভয়ে আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। একদিকে রোহিঙ্গারাও আশ্রয় নিচ্ছে, আবার রোহিঙ্গার এক শ্রেণীর সেনাবাহিনী বা বিজিবি সদস্য যারা কিনে গিয়ে আপনাকে সীমান্ত রক্ষী বাহিনী যারা, তারা আমাদের বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। বিষয়টা কি দাঁড়ালো, এখানে একটা ইন্টারন্যাশনাল রাজনীতি, একটা চক্র এখানে কাজ করছে। অর্থাৎ আমরা যে ইস্যুটাকে সামনে নিয়ে আন্তর্জাতিকভাবে লবিং করছি, চীন, ভারত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন যে আমরা যে মিয়ানমারের মানবিক কারণে আমরা আশ্রয় দিয়েছিলাম, এখন আমরা অপারগ, আমরা দীর্ঘদিন তাদেরকে আজকে বেশ 6 বছর হলো, 6 বছর যাবো তাদেরকে আমরা আশ্রয় লালন পালন করে যাচ্ছি, তাদেরকে যথার্থ মর্যাদায় খাবার দাবার দিয়ে সব কিছু আমরা ব্যবস্থা করছি। কিন্তু প্রশ্ন হলো, এই মিয়ানমারের নাগরিকগুলোকে, এই রোহিঙ্গাদেরকে আমরা তাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং এই ম্যাটারটা আমাদেরকে বুঝতে হবে। উনি নিরাপত্তা বিশ্লেষক, উনি অবশ্যই জানেন যে কেন এই পরিস্থিতি তৈরি করছে কারা। এইখানে তৃতীয় একটি শক্তি এখানে কাজ করছে, যাদের স্বার্থ আছে, মিয়ানমারে যাদের স্বার্থ আছে, মিয়ানমার নিয়ে যারা কাজ করছেন, এবং সেইখানে ওই যে যাদের স্বার্থ রক্ষায় যারা কাজ করছে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আমাদেরকে শুনেন, আমরা তো ভালো করে অনেকই করতে পারি, এখানে একটা ডিপ্লোম্যাটিক অর্থাৎ কৌশলগত সুবিধার কথা মাথায় রেখে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে এই সমস্যা আমরা সমাধান করতে পারবো না। মেজর ইমদাদ, আপনি একেবারে এক লাইনে কিছু বলতে চান কিনা? আমি শেষ করি আপনার এই কথাটি নিয়ে। ধন্যবাদ। আমি একটা জিনিস বলবো, আমাদের যারা কৌশল প্রণেতা আছেন তাদের এখন এটা হচ্ছে একদম প্রকৃষ্ট সময় যে এই বিষয়গুলো চিন্তা মাথায় রাখা, যে যেভাবে ওরা রিক্রুট হচ্ছে, এদিকে কোনো সময় কোনো টান পড়বে কিনা, তাদের যে আত্মিক সম্পর্ক, এই যে রোহিঙ্গারা যারা ওই পারে আছে আর এই পারে রোহিঙ্গা, তাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক আছে, সেটার মধ্যে টান পড়বে কিনা, পড়লে যদি রোহিঙ্গাদেরকে এমন একটা যদি প্রলুব্ধ করা হয় যে রোহিঙ্গারা দলে দলে এখান থেকে ফেরত গিয়ে রাখাইনদের সাথে আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হলে তাদেরকে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে, তাদের বাড়িঘরে যেতে দেওয়া হবে, এইসব জিনিসগুলো যদি হয়,
তাহলে হয়তো একটা ভিন্ন প্রেক্ষাপট দেখা দেবে। সেটার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। জি ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব ফণীন্দ্র সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি আজকের মতো দর্শক সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আবারও দেখা হবে আগামী দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।